স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এখন থেকে সারা দেশের বিচারকদের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার দায়িত্বে থাকবে সুপ্রিম কোর্টের হাতে। নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই অনুচ্ছেদের বৈধতাকে চ্যালেঞ্জ করে ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজই রায় দেন। একই সাথে আগামী 3 মাসের মধ্যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই রায়কে দেশের বিচারিক ইতিহাসের মাইল ফলক বলছেন আইনজীবীরা। আওয়ামী লীগ সরকারের পুরো আমল জুড়ে দেশের বিচার বিভাগে চলছে দ্বৈত শাসন। আইনে যাই থাকুক, বিচার বিভাগ নিয়ন্ত্রণ করত সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। শেখ হাসিনার পতনের পরে বিচার বিভাগের আলাদা সচিবালয় প্রশ্নে সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। এতে 2017 সালে জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলা বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। প্রাথমিক শুনানি নিয়ে গত বছরে 27 অক্টোবর হাইকোর্ট রুল জারি করেন। বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদের বৈধতা প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা হয় মঙ্গলবার। রায়ে নিম্ন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনীর বিধান বাতিল করেছেন হাইকোর্ট। এখন থেকে এই ক্ষমতা থাকবে সুপ্রিম কোর্টের হাতে। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ত এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল। একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে পেল। হাইকোর্ট তার রায় বলেন, 72 সালের প্রবর্তিত সংবিধানের 116 অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না দেশের বিচার বিভাগ। এই রায়ে 1972 সালে বিচার বিভাগের হাতে যে ক্ষমতা ছিল তা ফেরত আসলো। দুটো মূল কাঠামো বা মূল বৈশিষ্ট্য হলো বিচার বিভাগের স্বাধীনতা এবং রাষ্ট্রের 3টি অঙ্গের মধ্যে ক্ষমতার যে পৃথকীকরণের ধারণা। এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে আইনজীবীরা বলেন, মানুষের প্রত্যাশা এই ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতেই থাকা উচিত। এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে আলাদা হলো দেশের বিচার বিভাগ। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আরো খবর জানাতে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, প্রতিবেদনেই যেমনটি জানছিলাম যে বিচারকদের নিয়ন্ত্রণের দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে, তো এই রায় নিয়ে আইনজীবীর যারা আছেন তারা কি বলছেন? জহুর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দেশের বিচার বিভাগ পুরোটাই কিন্তু এতদিন নিয়ন্ত্রিত ছিল সরকারের হাতে। সরকার যেভাবে এই বিচার বিভাগকে চালিয়েছে সেইভাবেই চলেছে। আমরা দেখেছি যে বিরোধী পক্ষকে দমন করার জন্য বিচারিক আদালতগুলোকে যেভাবে ব্যবহার করেছে সরকার, সেখানে সব বিচারকের হাত পা কিন্তু বাধা ছিল সরকারের কাছে। কেউ যদি সরকারের নির্দেশ অনুযায়ী দায়িত্ব পালন না করতো, রায় প্রদান না করতো, তাদেরকে পদোন্নতি, বদলি, তাদের সার্বিক বিষয় আশয়গুলো কিন্তু নিয়ে চাপের মুখে ফেলার সুযোগ ছিল সরকারের। কিন্তু আজকের এই ঐতিহাসিক রায়ের ফলে দেশের বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে মুক্ত হলো এবং এই যে বিচারকদের পদোন্নতি বা চাকরির শৃঙ্খলার যে বিধানটি, সেটি পুরোপুরি এখন থেকে নির্ধারণ করবে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে এটি নির্ধারিত হবে। এর ফলে যে বিষয়টি দাঁড়াচ্ছে, তার ফলে আইনজীবীরা যারা পরে কথা বলেছেন আমাদের সঙ্গে, তারা বলছেন যে দেশের বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করতে পারবে, কোনো ধরনের চাপ মুক্তভাবেই তারা কাজ করতে পারবে। তারা উদাহরণস্বরূপ বলেছেন যে আইনমন্ত্রী আনিসুল হক যখন মন্ত্রী ছিলেন ফ্যাসিস্ট সরকারের আমলে, তিনি তার নির্দেশ অনুযায়ী তিনি যা বলতেন বিচারকরা, নিম্ন আদালতের বিচারকরা তা শুনতে বাধ্য ছিলেন, কারণ তাদের পদোন্নতি বদলির সামগ্রিক বিষয়গুলো সরকারের হাতে ছিল। সরকার যেভাবে চালিয়েছে তাদেরকে, তারা সেভাবে চলেছেন। কিন্তু 72-এর সংবিধানে ফিরে যাবার ফলে একক ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে থাকলো। এই বিষয়টি যেমন হয়েছে, পাশাপাশি একটি স্বাধীন বিচার বিভাগের যে সচিবালয়, যেটি মাজদার হোসেন মামলার পরবর্তীতে এই আইন অঙ্গনের মানুষের যে প্রাণের দাবি, সেটি পূরণ করার জন্য 3 মাস সময় দিয়েছেন হাইকোর্ট। বলেছেন যে এই 3 মাসের ভিতরে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তো সব মিলে আজকে হাইকোর্টের যে রায়টি হয়েছে, এটি যুগান্তরী রায়। এক ধরনের বিচার বিভাগে যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে বিচারকরা, সেই বিষয়টি কিন্তু এই রায়ের মাধ্যমে উঠে এসেছে। জহুর। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।
জুলাই গণঅভ্যুত্থানের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচার কাজের গতি আনতে ট্রাইব্যুনাল ৩ গঠন হতে পারে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর মূল ভবন পরিদর্শন করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান দ্রুতই অস্থায়ীভাবে টিনশেড ভবনে চলা ২ নম্বর ট্রাইব্যুনালটি মূল ভবনে স্থানান্তর করা হবে বলে জানান আইন উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, একটি ট্রাইব্যুনাল গঠন করা হলে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। আমরা বিচার কার্যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এটা যে শুধুমাত্র আইন মন্ত্রণালয় না, আপনি গৃহায়ন পূর্ত মন্ত্রণালয় বলেন বা অন্যান্য সংশ্লিষ্ট যত সরকারি প্রতিষ্ঠান আছে সবাই যে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে আজকে দ্বিতীয় ট্রাইব্যুনালের কাজ অতি দ্রুত সম্পন্ন হওয়ার মধ্যে দিয়ে তা আবারও আপনার এটা প্রমাণিত হলো। টিনশেডটা খালি হয়ে গেলে আমরা আন্তর্জাতিক অপরাধ আদালত ৩ও করতে পারি। জুলাই আন্দোলনের সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সমন্বয়কদের আটক করে পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জানালেন মামলার রাজসাক্ষী সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন তিনি। ট্রাইব্যুনালে দেয়া বক্তব্যে তিনি আরও বলেন, আটক করার পর সমন্বয়কদের মানসিক নির্যাতন, আন্দোলন প্রত্যাহারে বাধ্য করার নির্দেশ দেয়া হয়। মামলাটির আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল। ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে গণধর্ষণের হুমকিদাতার ছাত্রত্ব বাতিল ও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। এই দাবিতে মঙ্গলবার দুপুরে টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। পরে ক্যাম্পাস এলাকা ঘুরে প্রশাসনিক ভবনের সামনে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। এ সময় দেশের বিভিন্ন ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের ওপর এ ধরনের হামলার তীব্র নিন্দা জানান তারা। বলেন, যখনই নারীরা রাজনৈতিকভাবে এগিয়ে যেতে চায় তখনই একটি গোষ্ঠী নানাভাবে তাদের আটকে দেওয়ার চেষ্টা করে। তারই ফলশ্রুতিতে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় নারীদের হুমকি দেওয়া হচ্ছে। হামলাকারী একজন শিবির কর্মী বলে অভিযোগ তোলা হয়। এ সময় তারা বলেন, ডাকসু নির্বাচন হবেই, নারীদের হেনস্থা করার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন ঠেকানো সম্ভব নয়। এটা বাংলাদেশের জন্য লজ্জা। কেন এখানে 100%-এর জায়গায় মাত্র 13% নারী এখানে অংশগ্রহণ করবে? এ বিষয়ে আরো খবর জানাতে এবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মুহাইমিনুল খান। মুহাইমিনুল, আপনি তো সকাল থেকেই খবর সঙ্গে রয়েছেন, তো ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলছে, এই বিক্ষোভ কর্মসূচিতে তারা আর কি বলছেন এবং ক্যাম্পাসে ডাকসুর গণসংযোগের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সালে জহুর আপনাকে। আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাকসুর ঠিক সামনে আছি। আজকে কিন্তু আমরা দেখেছি যে দুপুর 12টা থেকে ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে এবং এই সময় কিন্তু তারা নারীর প্রতি যে সহিংস আচরণ বা নারীর প্রতি যে বিদ্বেষমূলক ফেসবুক পোস্ট এসবের বিরুদ্ধে স্লোগান দেয় এবং তারপরে কিন্তু ভিসির যে কার্যালয় আছেন তার সামনে কিন্তু তারা যান এবং সেই কার্যালয়ের সামনে গিয়ে কিন্তু তারা সেখানেও বিক্ষোভ মিছিল করেন এবং তারপর কিন্তু একটি ব্রিফিং করেন যেখানে তারা জানান যে শিক্ষার্থীটি আসলে এই ঘটনা ঘটিয়েছে, এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, তিনি কিন্তু একজন শিবির কর্মী বলে তারা জানিয়েছেন। যদিও বিষয়টি অস্বীকার করেছে শিবিরের প্যানেল থেকে যে ভিপি প্রার্থী আছেন সাদিক তায়েব, তিনি বলেছেন যে এর কোনো প্রমাণ নেই যে তিনি শিবির কর্মী এবং তারা এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেবেন। এবং এরই মধ্যে কিন্তু এই বিষয়টিকে ঘিরেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। তবে আমরা দেখেছি এর মাঝেও কিন্তু চলছে প্রচার প্রচারণার কাজ। বিভিন্ন প্যানেল থেকে কিন্তু তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং বিকাল 3টা বাজে কিন্তু বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ থেকে শুরু করে স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেলের কিন্তু একটি ব্রিফিং আছে, তারা সেখানেও কিন্তু প্রতিবাদ জানাবেন। এরই মধ্যে আমরা দেখেছি বেশ কিছু প্রার্থী কিন্তু লিফলেট নিয়ে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন আমাদেরকে যে গতকালকে হাইকোর্টের যে রায়টি হয়েছিল, যা মিনিট 10 স্টে করেছিল, সেই রায়ের জন্য কিন্তু এই প্রচারণায় বড় ধরনের ভাটা পড়েছে এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু উৎসাহটা অনেকটাই কমে গিয়েছে এবং এটা কিন্তু তারা বলছেন যে আসলে পাবলিসিটি লস, অর্থাৎ তাদের প্রচারণায় বেশ ব্যাপক ক্ষতি হয়ে গিয়েছে রায়ের কারণে। এবং এরপরে তারা জানিয়েছেন যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তারপরে যে ঘটনাটি ঘটে তাকে আরও বেশি ন্যাক্কারজনক এবং তারা তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ময়ামিনুল, আপনাকে ধন্যবাদ। শিক্ষাক্ষেত্রে অচলাবস্থা দুঃখজনক, শিক্ষা উপদেষ্টা বলেছেন। শিক্ষাক্ষেত্রে যে অচলাবস্থা চলছে তা দুঃখজনক জানিয়ে মন্ত্রণালয়ের জন্য উদ্বিগ্ন বলেও মন্তব্য করেন তিনি। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি একথা বলেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কতগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তো সেটাতে আমিও মন্ত্রণালয় অবহিত রয়েছে এবং অবশ্যই তার দ্বারা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে। তো সেটাতে আমরা যথেষ্ট রকমভাবে উদ্বিগ্ন। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মারধর ও কুপিয়ে আহতের ঘটনায় হাটহাজারী থানায় কয়েকশো জনকে আসামি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি মামলা দায়ের করেছে। বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ে গঠিত তদন্ত কমিটির সভা রয়েছে। এছাড়া এখনও বলবৎ আছে ১৪৪ ধারা। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সমন্বয়ে গঠিত স্ট্রাইকিং ফোর্সও রয়েছে সতর্ক অবস্থানে। সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় টহল জোরদার করেছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ যৌথ বাহিনী। অন্যদিকে ঘটনার ভিডিও ফুটেজ দেখে জড়িতদের গ্রেফতারের অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরও খবর জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন নয়ন বড়ুয়া। জয়, আজও তো ১৪৪ ধারা জারি রয়েছে, তো এরই মধ্যে ক্যাম্পাসে কি পরিস্থিতি দেখছেন এবং আজ শিক্ষার্থীদের কোনো কর্মসূচি ছিল কিনা? ধন্যবাদ জহুর আপনাকে। আপনি যথার্থ বলছেন যে আজকে সকালে কিন্তু দুটি মামলা দায়ের হয়েছে। ক্যাম্পাস কিন্তু শান্ত রয়েছে, তবে শিক্ষার্থীরা তারা যে দাবি করেছে এই ঘটনার সাথে যারা জড়িত তাদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তার কারণে কিন্তু আমরা দেখছি এখানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তো সেখানে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু আমরা দেখেছি সেখানে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর বোর্ডের যে পদ্ধতি একটা দাবিতে। তবে যেখানে ঘটনা ঘটেছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যেখানে শিক্ষার্থীরা হামলাও করেছে। আমরা এখানে তারা অভিযোগ করছে এখানে যে ঘরবাড়ি যে একেবারে ভাঙা হয়েছে, দেখতে পাচ্ছেন তাদের ঘরের মধ্যে ঢুকে হামলা করেছে এমন অভিযোগ কিন্তু তারা করছেন। এমনকি ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় হামলা করা হয়েছে এই অভিযোগগুলো করছেন। আমি একটু জানতে চাচ্ছি, আপনি তো এখানে বাসিন্দা, সেদিন এখানে তো আপনারা ছিলেন? আসলাম আমি দেখি যে ৩টা বাজে মীমাংস হয়ে গিয়ে যাতে তো মাছ আসছে, তখনই তারা বল ভাইয়েরে দা দিই চেনি দিই ফাঁত দিই মাছ মাংস ফ্রিজ কাটিয়ে লেগে, তারপর দিই ফানির পাইপ কাটিয়ে লেগে, তারপরে দেখেন মিটার বাঁয়া লেগে, তারপরে সব ঘুরিয়ে লেগে। আর আমাদের হদে তোলা মূর্খ মানুষ, তারা তো আরো মূর্খ মানুষ। আসসালামু আলাইকুম। আই 2টা বাজে হাজতুন আসছি, এখানে দেখতেছি অবস্থা খারাপ। ওই দিক থেকে ছাত্র আসতেছে, অবস্থা খারাপ দেখি বাদ গালো দিয়ে দেরি, গালো দিয়ে দেরি, গালন পক দি আর বাচ্চা আছে একটা গেছে হাজ করে ও আসছি। চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন নয়ন বড়ুয়া। জয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ প্রত্যাখ্যান করে 6 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এর আগে উদ্ভূত পরিস্থিতি অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হলেও কিছু শিক্ষার্থী হল ছাড়লেও বেশিরভাগ শিক্ষার্থী হলেই অবস্থান করছেন। মঙ্গলবার বেলা 11টার পর থেকে জব্বারের মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে রেলপথ অবরোধ করেন তারা। শিক্ষার্থীরা জানান, আলোচনার ভিত্তিতে চলমান সংকট নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। কোথাও পোস্টার টানানো, কোথাও মিছিল, আবার কোথাও প্রার্থীদের সঙ্গে আলাপ, সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় জুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে 5টি প্যানেলের মধ্যে। তবে কোনো প্যানেলই এককভাবে সব পদে জয়ী হতে পারবে না বলে মনে করছেন সাধারণ শিক্ষার্থীরা। দীর্ঘ 33 বছর পর আগামী 11ই সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন
অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে 25টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন 179 জন। শীর্ষ 2 পদ সহসভাপতিতে 10 জন এবং সাধারণ সম্পাদকে 9 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন নাজমুল হুদা। নাজমুল, এখন ক্যাম্পাসে কি অবস্থা দেখছেন? কেমন জমে উঠেছে জাকসু নির্বাচন এবং ছাত্রদলের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে কিনা আমাদের এটাও জানাবেন। জহুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন যে দীর্ঘ 33 বছর পরে কিন্তু যে এই জাকসু নির্বাচন কিন্তু হতে যাচ্ছে এবং 11ই সেপ্টেম্বর কিন্তু ভোট গ্রহণ, এবং সেই ভোট গ্রহণকে কেন্দ্র করে প্রচার প্রচারণায় জমে উঠেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং আপনারা জানেন যে এই বিশ্ববিদ্যালয় কিন্তু এখন যে এই 21টি হলের কিন্তু যে নির্বাচনের যে প্রচারণা, সেই প্রচারণা কিন্তু এখন জমে উঠেছে এবং সকাল থেকে গভীর রাত পর্যন্ত কিন্তু যে নির্বাচনের যে প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং 21টি আবাসিক হলে 15টি করে পদ রয়েছে এবং সেই পদে কিন্তু লড়ছে এবং প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে এবং তাদের যোগ্যতা প্রমাণ করার জন্য সেখানে যাচ্ছে। আপনার সাথে একটু কথা বলতে চাই যে কেমন সাড়া পাচ্ছেন এবং প্রার্থী হয়ে ভোটারদের কাছে যাচ্ছেন, নতুন করে ইস্তেহারও দিয়েছেন, কি করতে চান নির্বাচিত হলে? আচ্ছা, প্রথম কোশ্চেন হচ্ছে প্রার্থীদের কেমন সারা, ভোটারদের কেমন সারা পাচ্ছি। আসলে ব্যাপক সারা পাচ্ছি। আমরা প্রথমে একটু দ্বিধায় ছিলাম যে আসলে জাকসুতে কতটুকু ভোট কাউন্ট হবে বা জাকসু নিয়ে কারো অনীহা আছে কিনা। তবে সেই ধারণাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। আমরা তো হচ্ছে বিভিন্ন একেবারে রুট পর্যায়ে চলে যাচ্ছি, সব ক্লাসরুমে যাচ্ছি, রুমে যাচ্ছি। সেখান থেকে আমরা একটা ভালো আশা পাচ্ছি যে সবাই অন্তত ভোট দেবে, এইটুকু নিশ্চয়তা জানাচ্ছে যে জাকসু দিন ভোট দেবে। আর হচ্ছে প্রার্থী যদি বলি যে হচ্ছে আসলে কি করব, 1 বছরে বেশি কিছু করা সম্ভব না। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এখন কিন্তু ভোটারদের কাছে যাচ্ছে এবং বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন এবং ভোটও চাচ্ছেন তারা সেখানে, এবং তারা কিন্তু একে অপরের তারা যোগ্যতা প্রমাণ করছেন এবং আমরা পোস্টার, ব্যানার, বিভিন্ন জায়গায় লিফলেট কিন্তু এবং বোর্ডে টানানো হয়েছে এবং বিভিন্ন হলগুলোতে আমরা দেখেছি যে পোস্টারে কিন্তু ছেয়ে গেছে। এই ছিল আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ। জহুর। নাজমুল, আপনাকে ধন্যবাদ। সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। দুপুর 12:30 থেকে ক্যাম্পাসের প্যারিস রোডে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুর 1টায় বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাস প্রদক্ষিণ করে পুনরায় প্যারিস রোডে অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। এ সময় ছাত্রদলের নেতারা বলেন, ছাত্র শিবির পরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন বানচাল করার অপচেষ্টা চালাচ্ছে। তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে নারীর অংশগ্রহণ বাধাগ্রস্ত করতে চায়। নারীদের নিপীড়ন ও হেনস্থার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের শেষ দিন আজ। তবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের কি প্রক্রিয়ায় ভোটার করা হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটছে না। রাকসু নির্বাচনের বিস্তারিত জানাতে এখন ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। ক্যাম্পাসে এখন কি অবস্থা দেখছেন সেখানে, আর কি কি কর্মসূচি চলছে? সালে জহুর, আজকে দুপুর থেকে কিন্তু ছাত্র দলের নেতাকর্মীরা নারী নিপীড়ন এবং নারী শিক্ষার্থীদের হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বিক্ষোভ কর্মসূচি থেকে তারা এটিও জানিয়েছেন যে গত পরশু দিন ছাত্র দলের নারী নেত্রী এবং বেশ কয়েকজন নারী শিক্ষার্থীকে হেনস্থা করা হয়, সেটিরও তারা প্রতিবাদ এবং বিচারের দাবি জানিয়েছেন। সেই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের যে ভোটার করার দাবি ছিল ছাত্র দলের, সেই দাবির বিষয়ে প্রশাসন নীতিগত অবস্থান নিলেও কিন্তু কোনো চূড়ান্ত রূপরেখা দেয়নি বা কি প্রক্রিয়ায় তাদের ভোটার করা হবে সে বিষয়েও নিশ্চিত করেনি। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন যে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করার বিষয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার পরেই তারা আন্দোলন প্রত্যাহার করবেন। আর আজকে রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ চলছে, বিকেল 5টা পর্যন্ত মনোনয়ন ফর্ম বিতরণ চলবে। এটি তৃতীয় দফায় তফসিল পরিবর্তন করে কিন্তু এই কার্যক্রম চলছে। আমরা নির্বাচন কমিশনের সদস্যদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে নির্বাচনের তারিখ অপরিবর্তিত রেখে কিভাবে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার করা যায় সেই চিন্তা ভাবনা তারা করছেন। আজকের মধ্যেই তারা সিদ্ধান্ত জানাবেন। তবে ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন তাদের যে 5 দফা দাবি
সেই সাথে নারী শিক্ষার্থীদের হেনস্থার যে বিষয়টি রয়েছে, এসব বিষয়ে সুরাহা করে দায়ী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় আনার পরেই কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবেন। একই সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বেশ কয়েকজন নারী নেত্রীকে হেনস্থার কিন্তু তারা অভিযোগ করেছেন। সে বিষয়েও তারা জড়িত যারা রয়েছে তাদের বিচারের দাবি জানিয়েছেন এবং একই সাথে তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়গুলোর কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে একটি পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে এবং সেই সাথে যেন জাতীয় নির্বাচনও বানচালের একটি চক্রান্ত কিন্তু চলছে বলে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন। তারা এইসব ষড়যন্ত্রকারীদের বিচারের দাবি জানাচ্ছেন সমাবেশ থেকে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ জহুর। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। নিউজ 24 দুপুরের সংবাদে নিচ্ছে একটা বিরতি, আরও খবর নিয়ে ফিরবো, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। অদৃশ্য শক্তি নির্বাচন বানচালে চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। দুপুরে রাজধানীর পূর্ব মানিকনগরে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন তিনি। অভিযোগ করেন, জনগণের ভোটাধিকার হরণের ষড়যন্ত্র চলছে। ভোট ও গণতন্ত্র বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। বিএনপি সরকারে নেই উল্লেখ করে গয়েশ্বর রায় বলেন, সরকার পরিচালনার দায়িত্ব পেলে বিভিন্ন পক্ষের যৌক্তিক দাবি পূরণ করবে বিএনপি। যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায় কিন্তু চোখে দেখা যায় না। নির্বাচন পেছালে সরকার ফের বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি সাইফুল হক। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি। সরকারের রাজনৈতিক সদিচ্ছাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফেব্রুয়ারি নির্বাচন করা যাবে কিনা, ধরেন 10টা ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর কি? সরকারের রাজনৈতিক সদিচ্ছা। আমি বিশ্বাস করতে চাই প্রফেসর ইউনূসের সরকারের রাজনৈতিক সদিচ্ছা আছে। ফেব্রুয়ারিতে তারা নির্বাচনের মধ্য দিয়ে তারা বিদায় নিতে চান। প্রতিদিন প্রতি মুহূর্তে সরকারের কাজের মধ্য দিয়ে প্রমাণ করতে হবে যে তারা সিদ্ধান্তমূলক পর্যায়ে তারা আছেন। গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মঙ্গলবার বেলা 11টায় 1 নম্বর সিএনবি এলাকায় শুরু হওয়া এই উচ্ছেদ অভিযানে কয়েকশো দোকানপাট গুড়িয়ে দেয় প্রশাসন। এ সময় স্থানীয়দের সাথে বাকবিতণ্ডায় জড়ায় কর্তৃপক্ষ। স্থানীয়দের দাবি, দখল হওয়া বসতভিটা অক্ষত রেখে শুধুমাত্র দোকানপাট গুড়িয়ে দেওয়া হয়েছে। তবে কর্তৃপক্ষ বলছেন, 2 দিন আগেই নোটিশ দেওয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিপুল পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেখানে মোতায়েন রয়েছে। বিষে নীল প্রাণের সুন্দরবন। বনের নদী খালে বিষ দিয়ে চলছে মাছ নিধন। ধ্বংস হচ্ছে লাখ লাখ রেণুপোনা। বাড়ছে শিকারীদের দৌরাত্ম্য। পরজীবী ও ছত্রাক রোগে আক্রান্ত হচ্ছে সুন্দরী, গড়ান, বাইন। বিশ্লেষকরা বলছেন, বন বিভাগের উদাসীনতা ও মাত্রাতিরিক্ত লবণাক্ততা বনের অস্তিত্বকে ফেলছে হুমকিতে। সিন্ডিকেটের দৌরাত্ম্যে প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছে বিশ্ব ঐতিহ্যের এই শ্বাসমূলীয় বন সুন্দরবন। বন বিভাগের তথ্য অনুযায়ী বন্যপ্রাণীদের অবাধ বিচরণ ও প্রজনন নিশ্চিত করতে 1 জুন থেকে 31 আগস্ট পর্যন্ত পর্যটক, জেলে বাওয়ালিদের বনে প্রবেশ নিষিদ্ধ করা হয়। স্থানীয়দের মতে বছরের এ সময় বনের সর্বনাশ হয় বেশি। বিষ দিয়ে নদী খালে চলে কাঁকড়া মাছ শিকার, বাড়ে চোরা শিকারীদের দৌরাত্ম্য। জঙ্গলে যাচ্ছে, চুরি যাচ্ছে, রাতের অন্ধকারে যাচ্ছে, যাইয়ে ওরা খালের আগায় উঠতেছে। হরিণের গোশ বিক্রি করতেছে, বিষ দেওয়া মাছ বিক্রি করতেছে, কেউ বলতে পারবে না ভয়। কারণ যদি কেউ বলে দেয়, ওদের যে মহাজন যারা আছে তারা তো ক্ষমতাধর। গবেষণা বলছে, গেল 2 দশকে পশ্চিম সুন্দরবনের কয়রা অঞ্চলে বনের ঘনত্ব কমেছে প্রায় অর্ধেক। লবণাক্ততার প্রভাবে পরজীবী, ছত্রাক ও আগামরা রোগে আক্রান্ত হচ্ছে গাছ। লবণাক্ত এই এলাকায় লবণাক্ত বেশি বাড়ে, এই কারণে আগার থেকে মূর্তি এই সুন্দর গাছগুলো মারা যায়। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ ফরেস্ট স্টেশনের বোস্টমখালী খালের তীরে। আমরা এখানে দেখেছি সুন্দরবনের এই অংশের মধ্যে বেশ কিছু পুরাতন বাইন গাছ আছে।
স্থানীয় বলছেন যে এই সমস্ত বাইন গাছের বয়স প্রায় 100 থেকে 120 বছর, কিন্তু অধিকাংশ বাইন গাছের ভেতরে কিন্তু খোড়ল তৈরি হয়েছে এবং পুরো গাছটা ভর্তি একটা খোড়ল। এবং এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আসলে সুন্দরী গাছের আধিক্য কমে গেছে, সেই জায়গাগুলো বাইন, হেতাল এই সমস্ত গাছ এখানে জন্ম নিচ্ছে বেশি। অত্যাধিক গড়ানোর কারণেও হতে পারে, যার জন্য আপনার সুন্দরী গাছ বা অন্যান্য গাছ, পশুর গাছ, এটাও বৃদ্ধিতে ব্যাহত হতে পারে। বিশ্লেষকরা বলছেন অরক্ষিত সুন্দরবনে বনজ সম্পদ লুটপাট, বন কেন্দ্রিক অপতৎপরতা ও বনের মধ্যে নদীপথে জাহাজ চলাচলে জীববৈচিত্র্যকে ফেলছে হুমকির মুখে। পানি যদি দূষণ হয়, সেই পানির দূষণ আপনারা জানেন যে সুন্দরবন 6 ঘন্টা পর পর পানির নিচে ডুবে যায়। তো এই পানি যখন মাটির উপরে ডুবে যায় তখন মাটি পলিউশন হয়, পানির পলিউশন হয়, আবার ভেসেলের ধোঁয়া থেকে সাউন্ড পলিউশন হয়। এটাকে নিয়ন্ত্রণ করবে যে সংস্থা, সেই সংস্থা অনেক রকমের সংস্থা আছে, এর গার্ডিয়ান অনেক, ফলে যেখানে অনেক গার্ডিয়ান থাকে সেখানে কিন্তু কোনো গার্ডিয়ান থাকে না। সুন্দরবন সুরক্ষায় টেকসই ও পরিবেশ বান্ধব সম্মিলিত উদ্যোগ নেওয়া গেলে রক্ষা পাবে জীববৈচিত্র্য, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। মাকসুদ রহমান, নিউজ 24, খুলনা। নিউজ 24 দুপুরের সংবাদে নিচ্ছে আরও একটা বিরতি। আরও একবার স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। একীভূত হবার আগে শেষবারের মতো আলোচনা করতে বাংলাদেশ ব্যাংকে এসেছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। এর আগে বৈঠকে বসতে 5 ব্যাংকে মঙ্গলবার চিঠি পাঠায় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পাঠানো চিঠি অনুযায়ী বুধবার গ্লোবাল ইসলামী ব্যাংকের সাথে বসবে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে রোববার এক্সিম ও সোমবার SIBL এর সাথে গভর্নরের বৈঠকের কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি। তবে ব্যাংক দুটির সাথে গভর্নরের বৈঠকের পরই একীভূত করার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হবে। ইউনাইটেড ইসলামী ব্যাংক হিসেবে নাম ঠিক করা হয়েছে, আর মূলধন ধরা হয়েছে 35,000 কোটি টাকা, যার মধ্যে 20,000 কোটি বাজেট থেকে আসবে। বাকি টাকা বাংলাদেশ ব্যাংকে থাকা 5 ব্যাংকের ডিপোজিট ইন্স্যুরেন্স ফান্ড থেকে নেওয়া হবে। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। পূর্ব আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা 900 ছাড়িয়েছে। আহত হয়েছেন অনেকেই। বহু গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে যাওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রোববার রাতে আঘাত হানা 6 মাত্রার ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুনার প্রদেশ। বিপর্যয়ের পর হাজার হাজার মানুষ খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে। রাস্তাঘাট বন্ধ এবং প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এরই মধ্যে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বেশ কয়েকটি দেশ। তবে স্থানীয় হাসপাতালগুলোতে রোগীদের উপচে পড়া ভিড় এবং ত্রাণ সংকট পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। এদিকে পশ্চিম সুদানের মারমা পার্বত্য অঞ্চলে ভয়াবহ ভূমিধসে একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এতে অন্তত 1000 মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সুদানের লিবারেল মুভমেন্ট। মঙ্গলবার গোষ্ঠীর বরাতে রয়টার্স জানায়, টানা ভারী বৃষ্টির পর গত 31শে আগস্ট এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে শুধুমাত্র 1জন প্রাণে বেঁচে গেছেন। নিহতদের মধ্যে বহু নারী, পুরুষ ও শিশু রয়েছে। সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী RSF এর মধ্যে চলা যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে বহু মানুষ এই এলাকায় আশ্রয় নিয়েছিল। নিখোঁজদের উদ্ধারে জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর কাছে আবেদন জানানো হয়েছে। দুপুরের সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, সাথে থাকুন। আরও একবার স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। এবারে খেলার সংবাদ। প্রথম ম্যাচে 39 আর দ্বিতীয় ম্যাচে 41 বল হাতে রেখে জয় বাংলাদেশের। দুটির কোনোটিতেই ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি নেদারল্যান্ডস। তাতেই সিলেটের দর্শকরা হতাশ। কেউ কেউ প্রশ্ন তুলছেন, কেনই বা টাইগার অধিনায়ক লিটন টসে জিতে ফিল্ডিং নিলেন। কিন্তু ওপেনার তানজিদ তামিম বলছেন, হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে সিরিজ জিততে পারায় খুশি টিম টাইগার্স। এছাড়াও এশিয়া কাপের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট এই টাইগার ওপেনার। ম্যাচ শেষে সালাউদ্দিন টনি হ্যামিংয়ের সাথে লিটনের লম্বা আলোচনা। তৃতীয় ম্যাচের উইকেট নিয়েই কৌতূহলী বাংলাদেশ ক্যাপ্টেন। তবে কি শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের পরিকল্পনা করছেন লিটন দাস? সোমবার দ্বিতীয় টি-20তে লিটনরা জিতেছে 9 উইকেটের বড় ব্যবধানে। তবুও যেন দর্শকরা খুশি হতে পারেননি। অনেকেই প্রশ্ন তুলেছেন, কেনই বা লিটন টসে জিতে ফিল্ডিং নিলেন। 500 টাকা দিয়ে টিকিট কিনলাম, 150 রান হইল না।
বাকি 350 টাকা আমরা কই গেল কোনো মজা পাইছি না ভাই আমরা কোনো ফিলিংস পাইছি না 200 রান বা 200 প্লাস মানে একটা চেষ্টা করবে এটা দেখার জন্য আমি আসছিলাম আমরা আরো বড় বড় টিম চাই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ওটা চাই আমরা শ্রীলঙ্কার খেলা চাই ভাই টাইগারদের আইকনিক ফ্যানের কণ্ঠেও বড় রানের আক্ষেপ মজার ছলেই ডাচদের পক্ষ নেয়ার গল্পও জানালেন বাংলাদেশ টসে জিতুক আরো ব্যাটিং দরকার 20-30 রান দরকার 220 মজা বেশি হচ্ছে যখন নেদারল্যান্ড মাঝে মাঝে দেখলো লাস্টের দিকে 2টা 6 মারলো দর্শক তালি দিতেছে সবাইকে নেদারল্যান্ডসের পক্ষে একটু সহানুভূতি দেখালো যেহেতু নেদারল্যান্ড এত দূর থেকে আইছে মানে 100 রানও হইতেছে না পরে ব্যাটিং এর সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের কোর্টে ঠেলে দিয়েছেন টাইগার ওপেনার তানজিদ তামিম তবে নিজেদের পারফরম্যান্সে খুশি বাহাতি এই স্টাইলিশ ব্যাটার ক্যাপ্টেন কোচ এবং টিম ম্যানেজমেন্ট ভালো বলতে পারবে এটা নিয়ে আমি কিছু বলতে পারবো না আর সব ম্যাচে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ প্রত্যেকটা ম্যাচ ইন্টারন্যাশনাল ম্যাচ এখানে কোনো ছোট বড় কোনো ভেদাভেদ নাই এখানে সব টিমের সমান টি20তে কন্টিনিউয়াস আমরা ভালো খেলতেছি যদি আমরা এটা কন্টিনিউ করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে এবং আমাদের কনফিডেন্সও বিল্ড আপ হবে দ্বিতীয় ম্যাচে দর্শকরা মাঠ ছেড়েছেন ম্যাচ শেষ হওয়ার আগেই তবে তৃতীয় ম্যাচে টাইগারদের কাছে রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা ভক্তদের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারোয়ার নিউজ 24 ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ভ্যালেন্সিয়ার কোচের দায়িত্বে পালন করা বিখ্যাত রবার্তো কার্লোস মারিও গোমেজকে এখন দেখা যাবে বসুন্ধরা কিংসের ডাগ আউটে সোমবার কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসানের সাথে শুভেচ্ছা বিনিময় করে চ্যালেঞ্জ লিগের প্রস্তুতি শুরু করেছেন গোমেজ বসুন্ধরা কিংস মানেই নতুন কিছু সেই ধারা বজায় রেখেই বিশ্ববিখ্যাত কোচ নিয়োগ দিয়েছে কিংস সামনে এফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্ব তো আছেই ঘরোয়া ফুটবলের 5 টুর্নামেন্টের শিরোপার দিকেও নজর বাংলার রাজাদের সেই ভাবনা থেকেই ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ভ্যালেন্সিয়াতে কোচের দায়িত্ব পালন করা মারিও গোমেজকে আর্জেন্টিনা থেকে উড়িয়ে এনেছেন তারা আর্জেন্টাইন এই কোচের অধীনে খেলেছেন রোনালদো পাবলো নাজারিওর মতো বড় মাপের ফুটবলাররা নিজের ফুটবল ক্যারিয়ারে বিশ্ব ফুটবলের ঈশ্বর ম্যারাডোনার সাথেও খেলেছেন নিউজ 24 কে শোনালেন সেই গল্প With Maradona we played in 1981 1981 সালে আর্জেন্টিনা লিগে ম্যারাডোনার বিপক্ষ দলে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার সে দারুণ একজন মানুষ আমি দেখেছি ম্যারাডোনা কখনো বুটের ফিতা বাঁধতেন না মেসিও অসাধারণ মানুষ বসুন্ধরা কিংসের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছেন এই আর্জেন্টাইন কোচ বলছেন কিংসের বিশ্বমানের সুযোগ সুবিধা কাজে লাগিয়ে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান বাংলার রাজাদের বসুন্ধরা কিংসকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চাই আশা করি দলটাকে সেভাবে প্রস্তুত করতে পারবো চ্যালেঞ্জ লিগের প্রতিপক্ষ বেশ শক্তিশালী তাদের সাথে প্রতিটা ম্যাচ ধরে ধরে খেলতে হবে আমি শুনেছি বসুন্ধরা কিংসে সব ফ্যাসিলিটি সম্পর্কে মুগ্ধ হয়েছি গোমেজকে নিয়োগ দিয়ে সবাইকে তাক লাগিয়ে দেয়া কিংস প্রেসিডেন্ট ইমরুল হাসান বিশ্বাস করেন এই কোচের অধীনে দারুণ কিছু করবে বসুন্ধরা কিংস অস্কারের আমলে আমরা কিন্তু সাফল্য পেয়েছি কিন্তু গত কোচের অধীনে আমরা ঠিক সাফল্য পাইনি সাফল্য না পাওয়ার চাইতে আমাদের যে জিনিসটা পীড়া দিয়েছে বেশি আসলে বসুন্ধরা কিংস তার আসলে চেনা রূপে ছিল না তো আমরা চাচ্ছি এবার এই সাফল্যের পাশাপাশি বসুন্ধরা কিংসের যে পূর্ববর্তী বছরগুলি যে খেলা ছিল সেই খেলাটুকু যেন দর্শকদের উপহার দিতে পারি আসলে সেই চিন্তা ভাবনা থেকে আসলে আমরা ল্যাটিনের দিকে ঝুঁকে বসুন্ধরা কিংসের বেশিরভাগ ফুটবলারই এখন জাতীয় দলের ক্যাম্পে আপাতত যারা ক্লাবে আছেন তাদের নিয়েই মাঠের প্রস্তুতি শুরু করবেন গোমেজ সুগন সরকার নিউজ 24 ঢাকা আর এই ছিল এখনকার নিউজ 24 দুপুরের সংবাদে সাথে থাকায় সবাইকে ধন্যবাদ